Schrodinger ওয়েভ ইকুয়েশন এটা আজকের আমরা পড়ব। বিশেষ একজনের জন্যই আর কি এটা করা ভিডিওটা এমার্জেন্সি বেসিসে। তো যাই হোক, Schrodinger ওয়েভ ইকুয়েশন এটা হচ্ছে 1926-এ। তো এটা বেস করে যেটা ডি ব্রগলির যে থিওরি আছে তার উপর বেস করে এটা করা হয়েছে। ডি ব্রগলির থিওরিতে যে বলা হয়েছে যে ইলেকট্রনের ওয়েভ এবং পার্টিকেল দু রকমের নেচার আছে। তো সেই ওয়েভটাকে এখানে একটু বেশি জোর দিয়ে Schrodinger এই ইকুয়েশন তৈরি করেছেন। অ্যাকচুয়ালি ওয়েভ বলতে ইলেকট্রন ওয়েভটা কোনো একটা অ্যাটমের কোথায় সবচেয়ে বেশি থাকতে পারে সেই ব্যাপারটাই এখানে বিশেষভাবে আলোচনা করা আছে। তো এবং Schrodinger ওয়েভ ইকুয়েশনটা কার উপর বেস করে, ডি ব্রগলির যে থিওরি তার উপর বেস করে, এবং ওয়েভ মেকানিক্যাল যে মডেল আছে, ওয়েভ মেকানিক্যাল মডেল তার উপর বেস করে Schrodinger ওয়েভ ইকুয়েশনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে দেখো ইকুয়েশনটা খেয়াল করে, খুব বড় একটা ইকুয়েশন। এটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু 0। তো এটাকে আবার একটু মডিফাই করে আরও সরল করে লেখা যেতে পারে। খুব সরল করে বলতে এই যে টোটাল পার্টটা আছে, এই টোটাল তিনটে যে পার্ট আছে, এক্স ওয়াই জেড যে কার্টেসিয়ান যে অ্যাক্সেসগুলো রয়েছে, তার এই তিনটেকে একত্রিত করে আমরা ক্যাপিটাল ডেল্টা লিখতে পারি। ডেল্টা স্কোয়ার সাই প্লাস হচ্ছে 8 পাই স্কোয়ার এম বাই জি স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ইকুয়েশন। এটা কীভাবে তৈরি করেছে না, ওয়েভ মেকানিক্যাল মডেল বা ওয়েভ মেকানিক্যাল যে থিওরি তার উপর বেস করে সিম্পলিফিকেশন করে এই ইকুয়েশনটা বানিয়েছেন Schrodinger সাহেব। তো এই ইকুয়েশনের কিছু কিছু যে কোনটা কি সেটা একটু আমরা জেনে নিই। যে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর ওয়েভ মোশন অফ ইলেকট্রন ওয়েভ প্রোপাগেটিং ইন 3 ডাইমেনশনস। মানে এটা দ্বিতীয় ক্রমের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, যার সাহায্যে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন ওয়েভ প্রোপাগেটিং মানে ছড়িয়ে পড়ছে বা ছড়িয়ে আছে 3 ডাইমেনশনালি, সেইটা এই ইকুয়েশন থেকে জানা যায়। ইলেকট্রন ওয়েভ আরও সহজ করে বলে দিচ্ছি, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর মানে 3 ডাইমেনশনালি একটা ইলেকট্রনের যে ওয়েভ সেটা কিভাবে 3 ডাইমেনশনে ছড়িয়ে আছে সেটা এই ইকুয়েশন থেকেই জানা যায়। এখানে ই হচ্ছে টোটাল এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে অক্ষ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বলি আমরা একে, আর এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর সাই হচ্ছে ওয়েভ ফাংশন। অ্যাকচুয়ালি সাই মানেই হচ্ছে অ্যাটমিক অরবিটালস। আমরা একটা পরমাণুর মধ্যে, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলোকে যেখানে রাখি তাকে আমরা বলি অ্যাটমিক অরবিটাল। অরবিটাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই অরবিটালের মধ্যে ইলেকট্রনকে ওয়েভ হিসেবে আমরা দেখব। যেখানে ওয়েভটা বেশি কনসেন্ট্রেট সেখানে ইলেকট্রনের থাকার সম্ভাবনা বেশি। তো এই ব্যাপারটাকে একটা সাই লেটার দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করি। সাইকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন মানে হচ্ছে অ্যাটমিক অরবিটালস, যেমন 1s 2s 2p এসবগুলো তোমরা পড়েছো। তো এইটাই হচ্ছে ওয়েভ ফাংশন বা অ্যাটমিক। আমি লিখে দিয়েছি, দেখবে সাই মানে এটা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যাটমিক অরবিটালস। সাইয়ের মানটা হতে পারে নেগেটিভ বা পজিটিভ, দু রকমের মান হতে পারে। তো যদি দু রকমের মান হয়ে থাকে সাইয়ের মানটা, তো আমরা কি করব, কিন্তু যখন আমরা সাই স্কোয়ার করব তখন কিন্তু সেটা অলওয়েজ পজিটিভ পাবো। তো সেটা আমি এখানে লিখে দিয়েছি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এটা হচ্ছে পজিটিভ। যদি আমরা পজিটিভ, ওটা হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ নেগেটিভ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেগেটিভ, এই কথাটা ঠিক মানে যতটা সঠিক মনে হয় তার থেকে তার থেকে পজিটিভ হিসেবে বলাটা অনেক বেশি ভালো এবং অর্থপূর্ণ।
তো আমরা সবসময় সাইয়ের বদলে সাই স্কোয়ার ইউজ করব, কারণ যে কোনো একটা যে কোনো রাশির যদি আমরা স্কোয়ার করি তো সেটা পজিটিভ, নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যায়। তো সাইয়ের মান যেহেতু নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, সেজন্য বেটার সাই স্কোয়ারটাকে ইউজ করতে হবে, অর্থাৎ ওয়েভ ফাংশন যেটা তার আমরা স্কোয়ারটাকে ইউজ করব। এখানে সাইয়ের ভ্যালুটা যে কিভাবে চেঞ্জ হয়, সাইয়ের ভ্যালুটা সেটা আমরা এখানটা দেখাচ্ছি যে সাইয়ের ভ্যালুটা যদি খুব বেশি হয়, ভেরি হাই হয়, তার মানে বুঝতে হবে যে সেটাই হচ্ছে অ্যাটমিক অরবিটাল। একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন যেখানে থাকে সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে অরবিটাল, তাকে বলি আমরা অ্যাটমিক অরবিটাল। তাহলে সাই স্কোয়ারের যদি খুব হাই ভ্যালু হয় তাহলে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করবে অ্যাটমিক অরবিটালকে। আবার সাই স্কোয়ার যদি জিরো হয়, সাই স্কোয়ার জিরো মানে হচ্ছে কি ইলেকট্রন থাকার সম্ভাবনাটা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হচ্ছে জিরো, এটা অবভিয়াসলি তাহলে কিন্তু নিউক্লিয়াসকে বোঝাবে। সাই স্কোয়ার জিরো দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা। আবার বলছি সাই স্কোয়ার দিয়ে বোঝানো হয় ইলেকট্রন পাওয়ার সর্বাধিক সম্ভাবনা কোথায়, সেটা মানে প্রবাবিলিটি বা ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস। তো যদি সাই স্কোয়ার জিরো হয় তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা শূন্য, তার মানে হচ্ছে যে ইলেকট্রন তাহলে সেটা নিউক্লিয়াসকে অবভিয়াসলি বোঝাবে, অথবা নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব ইনফাইনাইট ডিস্টেন্স বোঝাবে, অর্থাৎ যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। ইলেকট্রন আমরা দু জায়গায় পেতে মানে পাবো না, একটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। তো ওয়েভ ফাংশন সাই স্কোয়ারের ভ্যালুটা মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে জিরো, কিন্তু আমরা অসীম দূরত্বের ক্ষেত্রেও দেখব সেই ভ্যালুটা সাই স্কোয়ার ভ্যালুটা জিরো। তো সাই দিয়ে আমি আবার বলে দিচ্ছি, সাই দিয়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। সাইয়ের মান যদি সবচেয়ে বেশি হয় তাহলে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেই জায়গাটার নাম হচ্ছে কি অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল। আর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে সবচেয়ে কম, দুটো, একটা অ্যাটমের মধ্যে দুটো জায়গা আছে যেখানে ইলেকট্রন পাওয়া যেতে পারে না, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম একটা দূরত্বের, সেখানে ইলেকট্রন আমরা পাবো না। তো যে ইকুয়েশনটা আমরা পেয়েছি আগে, সেই ইকুয়েশনটা হচ্ছে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা যেটা রয়েছে, সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি, অর্থাৎ আমরা কার্টেসিয়ান যে কোঅর্ডিনেটস দিয়ে যে ইকুয়েশনটা করা আছে, এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে যদি আমরা চেঞ্জ করে পোলার কোঅর্ডিনেটে নিয়ে আসি আর থিটা ফাই, তাহলে সেই ইকুয়েশনটা মডিফাই হয়ে এই রূপ আসবে, এই রূপ ধারণ করবে, অর্থাৎ হচ্ছে সাই ইকুয়ালস টু আর এন এল অফ স্মল আর এ এল এম অফ থিটা ফাই। এই আর হচ্ছে রেডিয়াল পার্ট বোঝায়, আর এন এল হচ্ছে তোমার এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই যে পোলার কোঅর্ডিনেট যেটা রয়েছে এর দুটো পার্ট আছে, একটা রেডিয়াল পার্ট মানে অ্যালং রেডিয়াস, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট হচ্ছে অ্যালং হচ্ছে অ্যাঙ্গেল। সেটা ডিপেন্ড করছে কার উপর, এল এবং এম এর উপর। এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গেল বোঝায়, অ্যাঙ্গেল। আর হচ্ছে রেডিয়াস বা রেডিয়াল ডিস্টেন্স বোঝায়, আর থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গেল বোঝায়। তো আগে যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন যেটা রয়েছে তাকে মডিফিকেশন করছি কিভাবে না, তার যে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড তাকে আমরা কি করছি, কনভার্ট করছি পোলার কোঅর্ডিনেটে। সেই পোলার কোঅর্ডিনেট দিয়ে যখন ইকুয়েশনটা লিখবো তখন এইটা, তো এইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট দিয়ে শ্রোডিঙ্গার যে ওয়েভ ইকুয়েশন। আর প্রথমে যেটা লিখেছিলাম এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দিয়ে হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন। এরপরে আমরা দেখিনি যে কোনটার কি নাম বা কোনটার কি ইম্পর্টেন্স দেখিনি, যে আর এন এল যেটা সেটাকে বলা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, ডিপেন্ডস অন রেডিয়াস নামটার মধ্যে মিল আছে, অ্যান্ড অলসো ডিপেন্ডস অন এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড অলসো এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারস। এন এখানে থাকার জন্য আমরা অরবিটালের সাইজ সম্পর্কে কনসেপ্ট আমরা এখানে পাবো, যেহেতু আর এন এল এখানে এন আছে, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ অ্যাটমিক অরবিটালের আমরা সাইজ আমরা পেয়ে যাব, অর্থাৎ 1s আর 2s এর মধ্যে এনের মান হচ্ছে 1, আর 2s এর ক্ষেত্রে এনের মানটা 2, 3s এর ক্ষেত্রে এনের মানটা 3। 1s 2s 3s এর মধ্যে আমরা কন্টিনিউ দেখবো, আস্তে আস্তে তার আকারটা বাড়ছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা অ্যাটমিক অরবিটালের সাইজটা বলতে পারবো।
আর ALM হচ্ছে কি না অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, যেটা ডিপেন্ড করছে কার উপর, অ্যাঙ্গেলের উপরে, এবং ডিপেন্ড করছে কার উপর, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে। আর নিশ্চয়ই জানো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কিন্তু, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম দুটোরই সাহায্য নিয়ে কিন্তু আমরা শেপ অফ অ্যাটমিক অরবিটালটাকে আমরা জানতে পারি। অর্থাৎ সেটা ডাম্বেল আকার, না সেটা স্ফেরিক্যাল, মানে ডাবল ডাম্বেল, না কোনো কমপ্লেক্স স্ট্রাকচার, সেসবগুলো কিন্তু আমরা শেপটা জানতে পারবো। তাহলে রেডিয়াল পার্ট, ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট দিয়ে আমরা সেই অ্যাটমিক অরবিটালের সাইজ জানতে পারবো, আর অ্যাঙ্গুলার পার্ট দিয়ে আমরা জানতে পারবো শেপ অফ অ্যাটমিক অরবিটাল। এখানটায় কিছু জিনিস, বেসিক জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, এগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন, যে কোনো লাইন তুলে কোশ্চেন থাকতেই পারে আমি যে পড়াচ্ছি এর মধ্যে থেকে, তো একটু ডিটেলস পড়তে হবে। আমি যতটা সম্ভব ইজি করে, সহজ করে আমি তোমাদের এটা দিয়েছি। এটা খুবই কঠিন, তোমরা কঠিন তোমাদের লাগে, কঠিন অ্যাকচুয়ালি না, তোমাদের কঠিন লাগে, কারণ আমি দেখেছি অনেক ছেলে মেয়ে এটা ভালো পারে না, অনেকেরই প্রবলেম থাকে। তো আমি এটা যত সম্ভব সহজ করে আমি এটা রেডি করেছি। যদি উপকার হয় তোমাদের তাহলে খুবই ভালো, আর যদি উপকার না হয় তাহলে আরও ভালো। সলভিং Schrodinger wave equation we get various values of psi and E, অর্থাৎ যে Schrodinger ইকুয়েশন যেটা রয়েছে তাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা psi এবং E এর ভ্যালু পাবো। কিন্তু সব ভ্যালুগুলো কিন্তু নেওয়া যাবে না, কিছু কিছু ভ্যালু আছে যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি মানে আমরা যে ভ্যালুগুলো পাবো তার কতগুলো কিন্তু মানে বেস থাকা দরকার, কতগুলো মানে অ্যাকসেপ্টেন্সের ব্যাপার থাকবে সেখানটায়। তো অ্যাকচুয়ালি এখানে লিখে দিয়েছি দেখো, অ্যাকচুয়ালি ইচ ভ্যালু অফ ই, মানে এনার্জি, গিভস ভেরিয়াস ভ্যালুজ অফ সাই, মানে একটা ই ভ্যালুর জন্য অনেকটা সাই ভ্যালু পাবো, কিন্তু সেই সাই ভ্যালুগুলো কিন্তু সবগুলোর মধ্যে কিছু কিছু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, নিতে পারবো। সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে কি এইগেন ফাংশনস, EIGEN, এইগেন ফাংশনস বা এইজেন ফাংশনস বা ইজেন ফাংশন, যে যেমন উচ্চারণ করে। তো আমি আবার বলছি যে Schrodinger-এর যে ওয়েভ ইকুয়েশনটা সলভ করে আমরা অনেকগুলো এর ভ্যালু পাবো, সাইয়ের ভ্যালু পাবো, এবং এক একটা এর ভ্যালুর জন্য অনেকগুলো সাইয়ের ভ্যালু থাকে। তো এই সাইয়ের ভ্যালু সবগুলো কিন্তু আমরা মানে ফাইনাইট না, বা সেগুলো নেওয়ার মতো হচ্ছে না বলে সেগুলো কিছু কিছু ইমাজিনারি ভ্যালু চলে আসবে। তো সেই জন্য সাই ভ্যালুটাকে আমরা বেছে বেছে যেগুলো অ্যাকসেপ্ট করার মতো সেগুলো নেব। তো এবারে কোনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব সাইয়ের ভ্যালুটা? সাই মানে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা মাথায় রাখতে হবে। সাই মানে হচ্ছে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো এখানে কন্ডিশন ফর সিগনিফিক্যান্ট ভ্যালুজ অফ ওয়েভ ফাংশন সাই, সাইয়ের যে সিগনিফিক্যান্ট ভ্যালু অর্থাৎ সাইয়ের মানগুলো যেগুলো আমরা নেব, অ্যাকসেপ্ট করব, সেক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে। সে কন্ডিশনের মধ্যে 1 নম্বর কন্ডিশন তোমরা দেখো যে সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড, সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড, অর্থাৎ সাইয়ের ভ্যালুটা সবসময় এক হবে, সাইয়ের মানটা একটাই হবে। অর্থাৎ আমি লিখে দিয়েছি দ্যাট ইজ সাই শুড হ্যাভ ওয়ান ডেফিনিট ভ্যালু অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। নিউক্লিয়াস থেকে একটা পার্টিকুলার ডিস্ট্যান্সে সাইয়ের যে মানটা সেটা কিন্তু একটাই হবে, ওই একই ডিস্ট্যান্সে একই পয়েন্টে সাইয়ের মান কিন্তু অনেকগুলো হবে না, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সাই শুড বি কন্টিনিউয়াস, অর্থাৎ দেয়ার শুড নট বি এনি চেঞ্জ ইন সাইজ ভ্যালু, অর্থাৎ সেখানে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সাইয়ের যা মান পাবো সেই মানটা কিন্তু সেই জায়গাটায় ফিক্সড, অর্থাৎ যেই মান পাই না কেন আমরা সেটা কিন্তু ফিক্সড। অর্থাৎ আমরা পরের বারে যখন আমরা আবার এক্সপেরিমেন্ট করে দেখব যে আবার সেই পয়েন্টে সাইয়ের মান কত, দেখব সে একই মান পাবো। যে বারবার টাইম বা এতে যে সাইয়ের যে মানগুলো পাল্টে যাবে সেটা না, নির্দিষ্ট পয়েন্টে মানটা নির্দিষ্ট থাকবে। প্রথমটা কি বললাম যে একটা পয়েন্টে একটাই ভ্যালু থাকবে এবং সেই ভ্যালুটা ফিক্সড। সাই শুড বি ফাইনাইট, অবশ্যই সাইটাকে হতে হবে ফাইনাইট, কোনো ইমাজিনারি ভ্যালুগুলো থাকলে কিন্তু হবে না। যেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সেটা অবশ্যই হতে হবে ফাইনাইট। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাই শুড বি নর্মালাইজড। এই নর্মালাইজ কথা একটু বুঝতে হবে যে আমরা যে সাইয়ের ভ্যালুটা একটা নির্দিষ্ট একটা মানে ইউনিট ফিগারে নিয়ে আসতে হবে। যেমন দেখবে যে ব্যাংকে যখন কোনো রেট অফ ইন্টারেস্ট হিসেব করা হয় সেক্ষেত্রে দেখবে পার্সেন্টেজ হিসেবেই সেটা করা হয়,
মানে 100 টাকায় কত টাকা ইন্টারেস্ট, ওইটাকে নর্মালাইজড করা আছে। এবার যে যত টাকা রাখবে বা যে যত টাকা লোন নেবে সেই হিসেবে তার ইন্টারেস্টটা কাউন্ট হবে। তো এইটা হচ্ছে নর্মালাইজড করা। বা আমরা কোনো গাড়ির গতিবেগ বা ভেলোসিটি দেখবেন নর্মালাইজড করা আছে যে প্রতি ঘন্টায় কত। কোনো দিন এরকম থাকে না যে 65 মিনিটে গতিবেগ কত বা 1.5 ঘন্টায় গতিবেগ কত, এরকম থাকে না। 1 ঘন্টায় গতিবেগ কত, এই সবগুলো হচ্ছে নর্মালাইজড। তো সাইয়ের ভ্যালুটা হচ্ছে নর্মালাইজড করা আছে, সেটা কি যে সাই মাস্ট বি নর্মালাইজড, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন অল পসিবল 3 ডাইমেনশন স্পেস অ্যারাউন্ড নিউক্লিয়াস মাস্ট বি ইউনিটি। নির্দিষ্ট দূরত্বে 3 ডাইমেনশনালি নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ত্রিমাত্রিক অবস্থানের সাইয়ের মান যেটা হবে সেটা একটা ইউনিট ধরতে হবে, মানে 1 2 3 4 এইভাবে আস্তে আস্তে তার আমরা ভ্যালুগুলোকে আমরা ধরে নেব। তো সেটা লেখার নিয়ম হচ্ছে কি যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ইন্টু ডি টাউ। ডি এটা টাউ হচ্ছে ওই যে গ্রিক যে বর্ণমালা আছে সেখানে টি এর একটা অল্টারনেট টাউ। তো ডি টাউ মানে হচ্ছে স্মল ভলিউম বোঝাচ্ছে, মানে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, এটা হচ্ছে ডি টাউ, স্মল ভলিউম বোঝাচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা স্মল ভলিউম কনসিডার করব, সেখানে সাইয়ের ভ্যালুটা 1 ইউনিটি ধরতে হবে। এটাই নর্মালাইজ মানে হচ্ছে এটা। আর একটা হচ্ছে যে 5 নম্বর যে পয়েন্ট, অ্যাট ইনফাইনাইট, এটা আমি বলে দিয়েছি আগে, অ্যাট ইনফাইনাইট ডিস্ট্যান্স সাই ইকুয়ালস টু 0, তো অর্থাৎ অসীম দূরত্বে সাইয়ের মান 0, তার মানে সেখানে নো চান্স অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট ইনফিনিটি। অসীম দূরত্বে কিন্তু কোনো একটা পরমাণু থেকে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে তুমি ইলেকট্রন পাবে না, তার মানে সাই ইকুয়ালস টু 0 অ্যাট ইনফাইনাইট ডিস্ট্যান্স। অ্যাট নিউক্লিয়াস আর ইকুয়ালস টু 0, নিউক্লিয়াস মানে হচ্ছে আর 0 মানে কি, নিউক্লিয়াস থেকে সেই পজিশনটা, যে পজিশন ইলেকট্রনটা রাখছি আমরা সেই দূরত্বটা 0, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা রয়েছে কোথায়, নিউক্লিয়াসে। সুতরাং সাইয়ের ভ্যালুটা 0 হবে, কারণ নিউক্লিয়াসে কখনোই ইলেকট্রনকে তুমি পাবে না। সেজন্য সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস ইন নিউক্লিয়াস ইজ 0, দ্যাট ইজ সাই ইকুয়াল টু 0। এখানে আমি মোটামুটি সাই সম্বন্ধে কয়েকটা পয়েন্ট বলে দিলাম, এগুলো একটু বুঝে রাখার চেষ্টা করবে, বুঝতে না পারলে পরে আমাকে ফোন করবে, জানাবে। এখানে পড়তে হবে নোড। ইলেকট্রন যেখানে আমরা পাবো, ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, সেটাকে আমরা সাই দিয়ে বোঝাবো। আর ইলেকট্রন যেখানে আমরা পাবো না বা ইলেকট্রন যেখানে পাওয়া যাবে না তাকে বলবো আমরা নোড। নোড মানে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0, সেটা হচ্ছে নোড। কোনো একটা অরবিটালের মধ্যে কিন্তু সর্বত্র ইলেকট্রন থাকে না। ইলেকট্রন একটা জায়গা একটা পয়েন্ট থাকে যেখানে ইলেকট্রন একেবারে 0, ইলেকট্রনের ডেনসিটি একেবারে 0, ইলেকট্রনের ওয়েভ ফাংশন একেবারে 0, সেই পয়েন্টগুলোকে বলা হয় নোড। এই নোডের আবার দু রকম ভাগ আছে, একটা হচ্ছে রেডিয়াল নোড, আর দিয়ে হচ্ছে স্ফেরিক্যাল নোড, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। তো এখানে একটা ফর্মুলাটা মনে রাখতে হবে যে রেডিয়াল নোড আমরা কি করে ক্যালকুলেট করব, n - l - 1। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর 1 মানে তো সে আর মানে বলবো না। রেডিয়াল অর স্ফেরিক্যাল নোড হচ্ছে n - l - 1, আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে l। পরীক্ষায় তোমাকে যে কোনো একটা অরবিটাল দিয়ে বা সাবসেল দিয়ে বলবে যে অ্যাঙ্গুলার নোড বার করো বা রেডিয়াল নোড বার করো, এগুলো কমন কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষার জন্য। তো এখানে আমরা দুটো নোড যদি যোগ করে দিই, রেডিয়াল নোড আর স্ফেরিক্যাল নোড, তাহলে কি হবে, টোটাল নোড হবে। সেটা কত হচ্ছে n - l - 1 প্লাস l ইকুয়ালস টু n - 1। তাহলে টোটাল নোড অর্থাৎ রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড যোগ করলে হবে টোটাল নোড, তার মানটা কত আসছে n - 1। এবারে আমরা এখানে কিন্তু সবসময় যে গ্রাফগুলো আমাদের এখানে করতে হবে, মেনলি গ্রাফটা বেশি করে শিখতে হবে। তো এই গ্রাফটা করার জন্য আমাদের কি করতে হবে, প্লটিং করতে হবে, কার রেসপেক্টে না, রেডিয়াল পার্ট অফ সাই। সাইয়ের দুটো পার্ট আছে, একটু আগে আমরা দেখেছি, একটা রেডিয়াল পার্ট আছে আর একটা অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার পার্ট থেকে কিন্তু সেটা করা খুব মুশকিল, বিশেষ করে 2 ডাইমেনশনাল যে গ্রাফগুলো সেটা করা যাবে না। অ্যাঙ্গুলার নোটটা না প্লট করে আমরা সবসময় কী করব, রেডিয়াল নোট বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমরা প্লট করব। এখানে হচ্ছে ডিস্ট্যান্স আর, ডিস্ট্যান্স মিনস হচ্ছে ডিস্ট্যান্স ফ্রম নিউক্লিয়াস আর। এখানটা আমরা 3 ধরনের গ্রাফ পাবো, 3 ধরনের। আমি এখানে এক এক করে গ্রাফগুলো বলছি। তো প্রথমে হচ্ছে টাইপ 1,
ফার্স্ট টাইপের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখো। ফার্স্ট টাইপের গ্রাফটা আমরা আর লিখছি, আর কেন লিখছি না, সাইও লিখতে পারতাম এখানটায়, সাই এখানটায় আমরা সাই লিখতে পারতাম, আর এর বদলে সাই লিখতে পারতাম, কারণ সাইয়ের থেকে আর লেখাটা বেশি ভালো, কারণ সাইয়ের যে দুটো পার্ট আছে, একটা রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট, অ্যাকচুয়ালি আমরা রেডিয়াল পার্ট দিয়ে করছি, ওই জন্য আর লিখে গ্রাফগুলো করছি। তাহলে আর ভার্সেস আর হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে, গ্রাফটা এরকম, এটা 1s এর গ্রাফ, এটা 2s এর গ্রাফ, 2s এর গ্রাফ থেকে এখানে একটা ক্রস করে গেছে, মানে এই পয়েন্টে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম বা জিরো, এই পয়েন্টের নাম হচ্ছে নোড। তো এইভাবে কিন্তু গ্রাফটা এই পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইড নিচের দিকে নেমে আসছে বা নেগেটিভ দিকে চলে আসছে। 3s এর ক্ষেত্রে কী হবে, নোড কটা হবে দুটো। 4s এর ক্ষেত্রে কী হবে, নোড কটা হচ্ছে একটা, দুটো, তিনটে। আমরা কি করে রেডিয়াল নোড বার করছি, n মাইনাস এল মাইনাস, ফর্মুলাটা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1। তো n মাইনাস এল ক্ষেত্রে আমরা 0 বসাবো, কারণ আমরা জানি এস সাবসেলের ক্ষেত্রে সব ক্ষেত্রে এখানে এস আছে, 1s 2s 3s 4s 4s সব ক্ষেত্রে এস আছে। এসের ক্ষেত্রে কিন্তু এল এর মানটা 0, তার জন্য n মাইনাস 0 মাইনাস 1, মানে n মাইনাস 1 হলো ফর এস অরবিটালের ক্ষেত্রে। এবারে n মাইনাস 1 প্রথম ক্ষেত্রে দেখো, এখানে n কত আছে 1, তাহলে এখানে আমরা যদি বসি আমরা 1 বিয়োগ 1 মানে 0, তাহলে নোড রেডিয়াল নোড এখানে নেই, অর্থাৎ এই গ্রাফটা এখানে টাচ করবে না, গ্যাপ থেকে যাবে। এখানটায় কি হচ্ছে, নোড হচ্ছে একটা, কেন একটা হচ্ছে, কারণ 2s মানে n এর মানটা এখানে 2, যদি এখানে 2 বসাও 2 মাইনাস 1 কত হচ্ছে 1, তাহলে একটাই হচ্ছে নোড। এখানে 3s বলতে n এর মানটা কত 3, যদি তুমি এখানে n এর জায়গায় 3 বসাও তো 3 বিয়োগ 1 মানে 2 হবে, দেখো দুখানা নোড, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট। 4s এর ক্ষেত্রে n এর মানটা 4, এখানে যদি তুমি 4 বসিয়ে দাও 4 বিয়োগ 1 মানে কত হচ্ছে 4 মাইনাস 1 মানে 3 হচ্ছে, তাহলে এখানে নোট কটা হলো একটা, দুটো, তিনটে। আমরা কীভাবে আঁকছি, আমরা এইভাবে গ্রাফটাকে নিচে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আবার তুলবো, আবার এই যে নেগেটিভ পার্ট এবং পজিটিভ পার্ট দুটোই আছে গ্রাফের মধ্যে, উপরের অংশটা পজিটিভ বোঝায়, নিচের অংশটা নেগেটিভ বোঝায়, তাহলে গ্রাফটা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে এসে আবার পজিটিভে যাবে, আবার নেগেটিভ আসবে। অর্থাৎ এখানটায় আমরা আর যেহেতু আর প্লট করেছি, তাহলে গ্রাফের দুটো সাইড থাকবে নেগেটিভ এবং পজিটিভ। আগেই বলেছি যে সাইয়ের মান দুরকম হতে পারে, নেগেটিভ আর পজিটিভ, কিন্তু যখন আমরা সাই স্কোয়ার করে নেব তখন কিন্তু গ্রাফটা নিচের দিকে আর নামবে না। এবার এই গ্রাফের আমরা 1s 2s 3s সবগুলো করলাম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পি এর ক্ষেত্রে করব। পি দেখো আমরা এখানে আর এর সঙ্গে আর প্লট করছি 2p ক্ষেত্রে গ্রাফটা এগুলো একটু মনে রাখতে হবে যে এইভাবে, অ্যাকচুয়ালি তো এগুলো তো এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংসের উপর বেস করে করা হয়েছে, এর ক্ষেত্রে অনেক ম্যাথমেটিক্যাল বা সাপোর্টিং অনেক রিলেশন আছে। তো এখানে জাস্ট আমরা একটু কোয়ালিটেটিভ ব্যাপারটা পড়ে নেব, জাস্ট কেমন গ্রাফটা হয়। পির ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, 2p দেখো, 3pর ক্ষেত্রে নিচের দিকে নামবে, 4pর ক্ষেত্রে এসে উঠে যাবে। এখানে কোনো রকম নোডাল পয়েন্ট নেই, এখানে একটা নোড পয়েন্ট আছে, এখানে একটা নোডাল পয়েন্ট দুটো আছে, কারণ এখানটায় ফর্মুলা কি হচ্ছে, রেডিয়াল নোড ফর্মুলা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1। ফর্মুলাটা হচ্ছে কি এল এর মান কত হচ্ছে, পি এর ক্ষেত্রে এল এর মানটা হচ্ছে 1, তাহলে কত হবে 1 হলে তাহলে n মাইনাস 2 হবে, তাহলে এখানে n মাইনাস 2, ঠিক আছে। 2pর ক্ষেত্রে 2, তাহলে 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এখানে নোডাল পয়েন্ট থাকলো না বা নোড থাকলো না। 3pর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর পির মান হচ্ছে এল এর মান, পির ক্ষেত্রে 1, তাহলে হচ্ছে 3 বিয়োগ 2 হবে অ্যাকচুয়ালি, তাহলে একটা নোড হবে। আর 4pতে একই রকমভাবে দুটো নোড হবে। এইভাবে আমরা ছবি আঁকতে পারবো সবকটা, এবং গ্রাফগুলো নিচের দিকে নেমে আবার উপরে উঠবে, নেগেটিভ পজিটিভ দুটো সাইডটাকে সে কভার করবে। 3D যদি হয়, 3D বা ডি এর যখনই গ্রাফটা আঁকবে সবসময় একটু এই পয়েন্ট থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবে, কারণ ডি সাবসেল একটু দূরের দিকে সবসময় থাকে, একটু বাইরের দিকে ছড়িয়ে থাকে ডি সাবসেল, এফ সাবসেল এগুলো। তো এখানে ডির ক্ষেত্রে 3Dর ক্ষেত্রে এইভাবে গ্রাফটা উঠে, এখানে কোনো নোট থাকবে না, এখানটায় 4Dতে একটা নোট থাকবে, 5Dতে দুটো নোট থাকবে। এখানে কী করে নোটটা আসছে না, আমরা n মাইনাস এল মাইনাস 1 এই ফর্মুলাটা ফলো করছি। এল এর মান হচ্ছে ডির ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, এন এর মান যদি 3 হয় তাহলে কত হচ্ছে 0 হবে, তাহলে নোট নেই। যদি 4 হয় এন এর মানটা, তাহলে একটা নোট পাওয়া যাবে। সেইভাবে আর কি এখানে একটা করে নোট থাকতে, যে পয়েন্টটা ক্রস করছে, এই যে পয়েন্টটা ক্রসিং পয়েন্টটাই হচ্ছে কিন্তু নোডাল প্লেন বা নোডাল পয়েন্ট বলবো আমরা, এখানে মেনলি নোডাল পয়েন্ট বলবো। এখানে আমি লিখে দিয়েছি, ইন অল অ্যাবোভ কার্ভস দেয়ার আর
পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস। ইলেকট্রনকে আমরা দুরকমভাবে, নেগেটিভ পজিটিভ দুটোকেই আমরা দেখতে পারবো, দুরকমভাবে ইলেকট্রনকে আমরা দেখতে পাবো। এটা একটু মানে ততটা সঠিক হচ্ছে না, নেগেটিভ পজিটিভ দুরকম যদি থাকে একটু প্রবলেম। তো সেই জন্য সেকেন্ড টাইপের একটা কার্ভ এখানে আসছে। এখানটা কি বলা হচ্ছে না, ইন অর্ডার টু রিমুভ নেগেটিভ প্রবাবিলিটি ইনস্টেড অফ আর স্কোয়ার ইজ প্লটেড এগেনস্ট আর। তার মানে এই আরটাকে আমরা মানে সরিয়ে দিচ্ছি, তার বদলে আর স্কোয়ার প্লট করছি। আরটা কী জিনিস? আর হচ্ছে ওয়েভ ফাংশন সাইয়ের রেডিয়াল পার্ট, তার স্কোয়ার করে আমরা প্লট করলে আর নেগেটিভ ব্যাপারটা থাকছে না, তার সঙ্গে আরটাকে বসাচ্ছি আমরা করছি। এই আর স্কোয়ারের একটা নাম দেওয়া হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। মনে রাখবে আর স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। তো এখানে যে গ্রাফগুলো আসছে দেখো, প্রথমে 1s যে গ্রাফগুলো আমরা এখানে পড়ছি সেটা হচ্ছে, খেয়াল করো যে আর স্কোয়ার ভার্সেস হচ্ছে আর। 1s গ্রাফটা এরকম খেয়াল করবে, 2s গ্রাফটা এরকমভাবে এসে আবার উঠবে, এটা কিন্তু নিচের দিকে আর ক্রস করে বেরিয়ে আসছে না। 3s ক্ষেত্রেও কিন্তু এইভাবে যাবে, এই লাস্ট পয়েন্ট কিন্তু এখানে টাচ করাবে না। এখানে নোড হচ্ছে একটা, এখানে নোড হচ্ছে দুটো, এখানে কোনো নোড নেই। কেন নেই সে ক্যালকুলেশন করলেই পাবে। n-l-1, এখানে এল এর জায়গায় 0 বসাবো, তাহলে n-1, n-1 n এর মান যা হবে সেই হিসেবে নোডটা আসবে। n এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 = 0, তাহলে কোনো নোড নেই। n এর মানটা 2 বসাবো, 2 - 1 মানে 1 হবে, তাহলে নোড হচ্ছে একটা। এখানে 3s এর ক্ষেত্রে 3 বসালে 3 - 1 মানে 2, তাহলে 2 নোড এখানে পেলাম। 2p ক্ষেত্রে গ্রাফটাও খেয়াল রাখতে হবে, p আর s এর ক্ষেত্রে গ্রাফ একটু আলাদা দেখতে হয়। তো এখান থেকে পিটা বাড়ছে। অ্যাকচুয়ালি এই কার্ভটা উঁচুর দিকে ওঠা মানেই হচ্ছে, মনে রাখতে হবে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কিন্তু বেশি হচ্ছে। কিছুটা দূরত্ব যাওয়ার পরে আস্তে আস্তে আর প্রবাবিলিটিটা কমছে। এই কার্ভটা এই উপরে উঠে গিয়ে নিচে নেওয়া মানে হচ্ছে তাই, সব ক্ষেত্রেই তাই। 3pর ক্ষেত্রেও এরকম একটা এইভাবে গ্রাফ হবে, একটা নোট রাখতে হবে। 4pর ক্ষেত্রেও একটা নোট রাখতে হবে। এই যে হাইটগুলো মনে রাখতে হবে যে এটা খুব একটা বেশি ইফেক্ট করে না বেশিরভাগ ক্ষেত্রে। এটা অবশ্য পরে আরও ডিটেলস ভালো বুঝবে, এর থেকেও আরও মডিফিকেশন যেটা পরের কার্ভটা দেখাবো সেটা আরও বেশি ভালো, আরও বেশি অথেন্টিক। রেডিয়াল নোড হচ্ছে n-l-1, সেখান থেকে n-2 আসবে। সে রেডিয়াল নোডের আরেক নাম হচ্ছে স্ফেরিক্যাল নোড। আমরা কিন্তু অ্যাঙ্গুলার নোড পড়ছি না, আমরা সবই পড়ছি স্ফেরিক্যাল নোড। এখানে নোড একটা, এখানে নোড দুটো। কেন দুটো হচ্ছে সেটা ক্যালকুলেশন করে নিজে বুঝতে পারলে নিজেই পারবে। এরপরে আরেক ধরনের যেটা আমরা করলাম হচ্ছে 3 ধরনের যে গ্রাফগুলো আমরা করেছি, তাহলে আমরা সেকেন্ড টাইপ হলো। এবার থার্ড টাইপের গ্রাফগুলো দেখো। টাইপ মানে 3 নম্বর যেটা, সেটা আমরা প্লট করছি কার সঙ্গে না, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন RDF আর রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন RPF। এটা কি করা হচ্ছে, RDF যা RPFও তাই, এই RF যা RPF যা RDF তাই। এই দুটোকে বা এটাকে প্লট করছি এগেনস্ট কার সঙ্গে, আর এর সঙ্গে। আর হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, কোনো একটা পার্টিকুলার পজিশনে ইলেকট্রন আছে, সেই পজিশন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স হচ্ছে আর। তো RDFকে মানে আরও অ্যাকচুয়ালি গ্রাফগুলোকে আরও বেশি অথেন্টিক করার জন্য কি করা হয়েছে না, আরও বেশি সুন্দর করে এগুলোকে মানে ম্যাথমেটিক্যাল ফর্ম সুন্দর করে তৈরি করে সেগুলোকে আরও সঠিকভাবে গ্রাফগুলো বানানোর চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে RDF হচ্ছে 4πr² ইন্টু dr ইন্টু r²। সেটা কী ব্যাপার না, ডিআরটা কী জিনিস না, নিউক্লিয়াস থেকে কোনো একটা দূরত্বে ডিআর ব্যাসার্ধ নিয়ে একটা স্ফিয়ার কনসিডার করব। অর্থাৎ এই যে আমি সেট মতো করে দিয়েছি এই স্ফিয়ারের মধ্যে, এই অংশটার মধ্যে ইলেকট্রন থাকবে, তার প্রবাবিলিটি আমরা বার করব এই অংশটার মধ্যে। নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে ডিআর ডিস্টেন্স বা ডিআর যে আমরা লেন্থ ধরতে পারি বা রেডিয়াসের একটা পার্ট ধরতে পারি, এই লেন্থ বরাবর যে স্ফিয়ারটা আমরা কনসিডার করছি তার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটা, সেটা এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারি। 4πr² ইন্টু dr। এটা অ্যাকচুয়ালি ভলিউম বোঝাচ্ছে, মানে এই 4πr² মানে হচ্ছে এটা এরিয়া বোঝায়, আর dr মানে একটা লেন্থ বোঝাচ্ছে। তাহলে এই দুটো গুণ করলে আমরা স্মল ভলিউম পাবো, বা r² = dv লিখলাম। dv মানে হচ্ছে স্মল রিপ্রেজেন্টস কি, এটা হবে রিপ্রেজেন্টস ভলিউম। তো এখানটা আমরা r² dv লিখলাম,
কী করে আসছে, RDF রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, নিউক্লিয়াস থেকে কিছু দূরে dr দূরত্ব নিয়ে যে স্ফিয়ার কনসিডার করছি, সেই স্ফিয়ারের মধ্যে ইলেকট্রনের থাকার সম্ভাবনা কতটা, সেটার জন্য আমরা RDFকে কনসিডার করছি। সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করছি না, 4πr² ইন্টু dr ইন্টু r²। এটা হচ্ছে 4πr² ইন্টু dr স্মল ভলিউম বোঝাচ্ছে, আর r² তো আমরা নিয়েছি, কারণ r² মানে হচ্ছে রেডিয়াল পার্ট অফ সাই। তো r²df এটাকে আমরা প্লট করছি। এই যে প্লট করে যে গ্রাফগুলো পাবো, এইটা হচ্ছে ফাইনাল গ্রাফ। এইগুলো বেশি তোমার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বা এটা ইম্পর্টেন্ট অবশ্যই। তো এখানে আমরা প্লট করব, যে গ্রাফগুলো পাচ্ছি এই গ্রাফগুলোকে বলা হচ্ছে কি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ এটা কীভাবে দেখো, r²dv, বা এটাকে বলে লিখতে পারি আমরা RDF। এটা প্লট করলে 1s এর ক্ষেত্রে এরকম আসবে, কোনো নোট থাকবে না, সে একই ফর্মুলা অনুযায়ী বলতে হবে নোট কেন থাকছে না। 2s এর ক্ষেত্রে প্রথমের হাইটটা কম করে পরের পিকটাকে এর হাইটটাকে বেশি রাখবে। 3s এর ক্ষেত্রে একই রকমভাবে লাস্টেরটাকে বেশি দেবে। এই যে নোটগুলো আছে, এই একটাও নোট নেই, এখানে একটা নোট, এখানে দুটো নোট। 2pর ক্ষেত্রে একই রকমভাবে এখানে 3pতে নোট আছে, 4pতে দুটো নোট আছে। তো এইভাবে 3p 4p যা যেখানে আছে আমরা এখানে সব একই রকমভাবে ছবিগুলো আঁকতে হবে। প্রথম পিকগুলো ছোট করতে হবে, পরের পিকগুলো বড় করতে হবে, এবং নোডের যে ক্যালকুলেশন সেটা সে একই রকমভাবে করতে হবে। এখানে আমি একটু বলে দিই যে ধরো 1s এর ক্ষেত্রে, এই 1s এর ক্ষেত্রে যে গ্রাফটা আমি দেখো এটা লিখেছি, যে এটা বোঝা যাচ্ছে এইভাবে যে যত আমরা এটা আর এই বরাবর ডিস্টেন্স যত বাড়বে, এই পয়েন্টটাকে নিউক্লিয়াস, আর এর মানে 0 বলতে নিউক্লিয়াস বোঝাচ্ছে। এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। যত আমরা দূরত্ব বাড়বে তত দেখবে আর এর মানটা r²dv অর্থাৎ রেডিয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, এটা আস্তে আস্তে কি বাড়বে, এখানটায় গিয়ে ম্যাক্সিমা আসবে। তারপরে আবার হচ্ছে নিচের দিকে গ্রাফটা নামছে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমছে। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যে এই পয়েন্টে, প্রত্যেকটার ক্ষেত্রে যে পিকগুলো আমরা করছি এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো এই যে এই পয়েন্টটা, এর ডিস্টেন্স কত নিউক্লিয়াস থেকে, আমরা ডট ডট দিয়ে এখানে দেখালাম যে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কত 0.53 অ্যাংস্ট্রম। এটাই কিন্তু অরবিটের ফার্স্ট অরবিটের রেডিয়াস। 1s তো নিশ্চয়ই ফার্স্ট অরবিটের মধ্যেই 1sটা আছে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এইখানটায়। তার অর্থাৎ নিউক্লিয়াস থেকে এই দূরত্ব মানে হচ্ছে কি হবে, এখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে এই দূরত্ব ইলেকট্রন থাকে, অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াস, যে অরবিটে ইলেকট্রনটা ঘুরছে সে অরবিটের রেডিয়াস। এখানটায় 2s এর ক্ষেত্রে দুটো পিক আছে, এটা বুঝিয়ে দিই। এই যে এটা হচ্ছে 1s এর পিক, এটা 2s এর পিক। এটা এই ক্ষেত্রে তিনটে পিক আছে, একটা হচ্ছে 1s এর পিক, 2s এর পিক, 3s এর পিক, সব ক্ষেত্রে তাই। তো এখানে যে কটা আছে সব ক্ষেত্রে এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 2pর পিক, এটা হচ্ছে 3pর পিক। ইলেকট্রন কিন্তু যে ইলেকট্রন 3pতে আছে সে কিন্তু 2pতেও থাকতে পারে, কিন্তু 2pতে থাকার সম্ভাবনা খুবই কম, 3pতে থাকার সম্ভাবনা বেশি। যেমন এখানটায় 3s এর ক্ষেত্রে এটা 1s এর পিক, এটা 2s এর পিক, এটা 3s এর পিক। অর্থাৎ যে ইলেকট্রন 3s-এ থাকে সে 1s-এ থাকতে পারে, 2s-এ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকবে কোথায়, 3s-এ। আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়াচ্ছি, ধরো দীঘায় গেলাম, 2-4 দিন থাকলাম, যদি আমাদের কেউ দেখে দীঘায়, তো তার মানে কি আমাদের ওই দীঘায় কি আমাদের বাড়ি না, আমরা আমাদের জীবনে কিছু কিছু অংশ বিভিন্ন জায়গায় আমরা থাকতে পারি। ইলেকট্রনও তাই, কিন্তু সবচেয়ে বেশি আমরা থাকবো নিজের বাড়িতে, সেটা হচ্ছে 3s এই পয়েন্টটা, ওই জন্য এই পিকটা বেশি করে দেখানো হয়েছে। আর এইগুলো হচ্ছে অল্প অল্প কন্ডিশনাল, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি সেই হিসেবে আমাদের সেখানে লোক দেখেছে, সেখানকার বাসিন্দা বলে মনে করেছে হয়তো। তো এইভাবে এই পিকগুলো হাইট আস্তে আস্তে কেন বাড়ছে সেটা বললাম। আর এখানটা আমি একটা জিনিস সেটা একটু করলে ভালো হতো, যে 3Dর গ্রাফটা একটু সরিয়ে আঁকলে ভালো হতো। তো যাই হোক এইভাবে তুমি মনে রাখলেই চলবে। সরিয়ে আঁকা বলতে তুমি এরকমভাবে এখানে আমরা আঁকছি, এরকম তুমি আঁকতে আরও ভালো হতো, যদি এইভাবে যদি সরিয়ে আঁকতে আরও ভালো হতো। এই ডিট এখান থেকে শুরু করলে এইভাবে, তারপর এইভাবে পিকটা হলো। এই যে গ্যাপ রেখে দিতে হবে, কারণ ডি সাবসেল সবসময় নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে, এরকমভাবে আঁকলে ভালো হতো। যাক, এগুলো হচ্ছে আমি যে গ্রাফগুলো করলাম, আশা করি বুঝতে পেরেছো।
আরও বারবার ভিডিওটা দেখবে, তারা বুঝতে পারবে, না পারলে তো আছি আমি। এরপরে কিছু অরবাইটাল আমি বা এখানে পি সাবসেলের 3টে অরবাইটাল আমরা এখানে লিখেছি, পিএক্স, পিওয়াই, পিজেড। যেখানটায় এই যে এই একেবারে এই পয়েন্টটা, এই যে তোমার অরিজিন যাকে বলছি আমরা, মূল বিন্দু, এখানে কিন্তু ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে কম, এটাকে বলে নোডাল পয়েন্ট। পি সাবসেলে তাহলে কটা লোব আছে? লোব বলতে ওই ফুলের পাপড়ি হিসেবে মনে রাখবে। এখানে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6খানা পাপড়ি আছে, তাহলে লোব হচ্ছে কিন্তু 6টি। নোডাল পয়েন্ট কটা? মানে সব কটা 6টা পাপড়ি কিন্তু এই একটা পয়েন্টেই গাঁথা আছে, অর্থাৎ তার পয়েন্ট হচ্ছে, নোডাল পয়েন্ট হচ্ছে 1। পিএক্স বরাবর এখানে একটা খুব সুন্দর পয়েন্ট লেখা আছে, পিএক্সের ক্ষেত্রে নোডাল প্লেন কোনটা? ওয়াইজেড। যদি ইলেকট্রন পিএক্সে থাকে তাহলে ওয়াইজেড বরাবর থাকবে না, যদি ইলেকট্রন পিওয়াইতে থাকে তাহলে জেডএক্স বরাবর থাকবে না, যদি পিজেডে ইলেকট্রন থাকে তাহলে এক্স ওয়াই বরাবর থাকবে না। জেডের কিন্তু পিজেডের নোডাল প্লেন হচ্ছে এক্স ওয়াই প্লেন, পিওয়াই এর নোডাল প্লেন হচ্ছে জেডএক্স প্লেন। এখানে একটা কোশ্চেন এসেছিলো বেশ কয়েক বছর আগে, বেশি বলতে বেশি 6-7 বছর হয়তো হবে, খুব সম্ভবত ওটা কর্ণাটকের কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় মনে হয় এসেছিলো এটা, যে সেটা হচ্ছে যে পিএক্সের ক্ষেত্রে নোডাল প্লেন কোনটা? উত্তর হবে ওয়াইজেড। পিওয়াই যদি থাকতো তাহলে জেডএক্স। এরপরে ডি সাবসেলটা কি? দেখো ডি সাবসেল 5খানা, যে ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেডএক্স এবং ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার, এই যে 5খানা যে আছে তার টোটাল লোভ কত হবে? লোভ হচ্ছে এখানে 4টে আছে, 4টে পাপড়ি, এখানে 4টে পাপড়ি, এখানে 4টে, এখানে 4টে, 16, আর এই 2টো পাপড়ি, মোট কত? 18টা। তাহলে টোটাল লোভ অফ ডি সাবসেল ইজ 18। আর নোডাল পয়েন্ট কত হবে? একটা, কারণ সমস্ত এই প্রত্যেকটা লোভ, 18টা লোভ একটা পয়েন্টে গাঁথা আছে। আমি এখানে ছবি 5টা আলাদা করে দেখিয়েছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি পাঁচটা অরবাইটাল, এই ডিএক্স ওয়াই এটাগুলোকে অরবাইটাল বলবো, এই একটা অরবাইটাল, এই 5টা অরবাইটালের পয়েন্ট কিন্তু এই একটা পজিশনে গাঁথা আছে, সেজন্য এখানে আমরা নোডাল পয়েন্ট আমরা 1 ধরবো। তো এই হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এবং বিভিন্ন অরবাইটালের আকার এবং বিভিন্ন ক্ষেত্রে যে গ্রাফ, ইলেকট্রনের পজিশনটা, কোথায় ইলেকট্রনের পরিমাণ বেশি কম, এসবগুলো আমি যতটা সম্ভব সহজ করে একটু চেষ্টা করলাম বোঝানোর। যদি বুঝতে পারলে খুবই ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর সবচেয়ে তোমাদের ভালো লাগার কারণ হচ্ছে যে এইগুলো তোমরা খুব বেশি ভালো বোঝোনি, বা সেইভাবে তোমরাও পড়োনি, বা তোমাদেরকে সেইভাবে পড়ানো হয়নি। তো আমি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব উপকার, মানে যাতে উপকারে আসে, তোমাদের কাজে লাগে। করে দেখো, যদি ভিডিওটা বারবার দেখে দেখো, যদি বুঝতে না পারো আমাকে আবার কন্ট্যাক্ট করবে। ওকে, গুড নাইট।